ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও মৃত্যুর কালো ছায়া যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে মৃত্যুশয্যায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক চরম ভয় ও শঙ্কা। তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। আজ 2026 সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, সে মৃত্যুর শঙ্কা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে খুন করা হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর হওয়া সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু কেন? দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো? আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে, তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালডা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ ২০২৬ সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর কিলিং মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে, আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে
কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাই পথের কাঁটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়েই তারা খুন করিয়েছিল জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মোজাফফর ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। একবার ভাবুন, ৪৫ বছরেও যে ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি, এমনকি বিএনপি সরকার এসেও যাকে খুঁজে পায়নি, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনে আইএসআইয়ের বিশেষ মিশন না থাকলে কোনোভাবেই তা সম্ভব ছিল না। আর এর সাথেই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক কিলিং স্কোয়াডের পুরো মহাপরিকল্পনা। প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মোজাফফরের গ্রেফতারি কেবল তারেক রহমানের জীবন রক্ষাই করেনি, বরং খুলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও অমীমাংসিত এক অন্ধকার অধ্যায়ের তালা। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউজে একদল উগ্র সেনা কর্মকর্তার হাতে শাহাদাত বরণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও বীরুত্তম জিয়াউর রহমান। সেই বর্বরচিত ঘটনার পরপরই সামরিক বাহিনীতে শুরু হয় এক ভয়াবহ এবং নির্মম দমন অভিযান। বিচারের বাণী আড়ালে রেখে তৎকালীন সেনানিবাসের অন্যতম আলোচিত এবং বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে চরম রহস্যজনকভাবে খুন করা হয়। এরপর তড়িঘড়ি করে এক প্রহসনের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে হত্যা করা হয় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে। দীর্ঘদিনের অভিযোগ, সেই সময়কার আসল সত্য এবং নেপথ্যের কুশীলবদের আড়াল করতেই তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার মিত্র শেখ হাসিনা অত্যন্ত দ্রুততার সাথে রায়ের ফাইল কার্যকর করেছিলেন এবং জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের নেপথ্যেও ইন্ধন জুগিয়েছিলেন, যার ফলে দীর্ঘ ৪৫ বছর পার হয়ে গেলেও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ এবং প্রকৃত ইতিহাস দেশবাসী কোনোদিন জানতে পারেনি। শেখ হাসিনা কেন জিয়াউর রহমানকে হত্যার দিন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছিলেন, সেই ঘটনার রহস্য এখনও মোচিত হয়নি। ইতিহাসবিদ, গবেষক এবং রাজনৈতিক মহলে আজ ৪ দশক ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই অভিশপ্ত ভোরের নেপথ্যের মাস্টারমাইন্ড কারা ছিল? কেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মাত্র ১৩ দিনের মাথায় খুন হয়েছিলেন জিয়াউর রহমান? সংশ্লিষ্ট ও নির্ভরযোগ্য গোপন সূত্র থেকে জানা গেছে, মোজাফফর হোসেনের সামরিক জীবনের শুরুটা ছিল অত্যন্ত বিতর্কিত। সে মূলত শেখ মুজিবুর রহমানের বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে রক্ষী বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮১ সালে সে চট্টগ্রামের ২৪ পদাধিক ডিভিশনে কর্মরত ছিল। রক্ষী বাহিনীর সেই পুরনো আনুগত্য এবং জিয়ার প্রতি তীব্র ক্ষোভই কি তাকে সেই অভিযানে উদ্বুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল ওপার বাংলার কোনো দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট? ইতিমধ্যেই দেশের বিভিন্ন সচেতন মহল, বুদ্ধিজীবী এবং রাজপথের বীর জনতা এই ঘটনার চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠনের জোর দাবি তুলেছেন। সেনাবাহিনীর প্রবীণ কর্মকর্তা এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধানের মাধ্যমে ১৯৮১ সালের সেই ঘটনার সবকিছু উদ্ঘাটন করা এখন জরুরি হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ এবং রক্তাক্ত অধ্যায়গুলোর নিরপেক্ষ অনুসন্ধান কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধের জন্য নয়। এখন দেখার বিষয় আগামী দিনের গভীর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে কোন কোন বিস্ফোরক সত্য আমাদের সামনে আসে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।